আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা গ্রামারের এমন কিছু নিয়ম নিয়ে আলোচনা করব যেগুলো তোমরা খুব সহজেই ভেঙে ফেলতে পারো। এটা আবার কেমন যে গ্রামারের নিয়ম আমরা ভেঙে ফেলতে পারবো? বিষয়টি অবাক লাগে না? আবার তাতে কোনো সমস্যাও নেই, অর্থাৎ ভেঙে ফেলাটাও জায়েজ, হারাম না। তো সেগুলো কি? সেগুলো হলো ডোন্ট এন্ড এ সেন্টেন্স উইথ এ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে কখনো বাক্য শেষ করা যাবে না। এটা কি যে আমরা কি কখনো দেখেছি যে প্রিপোজিশন দিয়ে কোনো সেন্টেন্স শেষ হতে? প্রিপোজিশন কি? প্রিপোজিশন হলো ইন, অ্যাবভ, এরপর মোর ওভার, এগুলোই তো প্রিপোজিশন। এগুলো আবার বাক্য শেষে তো আমরা কখনো ব্যবহারও করি না। কিন্তু বাস্তবতা হলো যে এই সকল ওয়ার্ডগুলো কিন্তু ব্যবহার করলে কোনো সমস্যাও নেই। অর্থাৎ এটা কি আমরা কখনোই এরকম ভেবে দেখিনি। তো আসলে বাস্তবে কিন্তু এটা একেবারেই ওকে। অর্থাৎ তুমি চাইলেই কোনো সেন্টেন্সের শেষে প্রিপোজিশন ব্যবহার করতে পারো, যদিও আমরা স্বভাবতই করি না। যেমন কি, যেমন আমরা যদি একটি সেন্টেন্স দেখি যে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, আবার হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, এখানে অ্যাবাউটটাকে হলো একটা প্রিপোজিশন। তো প্রিপোজিশনটা আমরা কি করেছি? আমরা শেষে শব্দের একবারে বাক্যের শেষে ব্যবহার করেছি। এটা কিন্তু গ্রামেটিক্যালি সঠিক। আর যারা নেটিভ স্পিকার রয়েছে তারা কিন্তু হরহামেশাই এটা ব্যবহার করে থাকে। আমরা যারা মাদার ল্যাঙ্গুয়েজ ইংরেজি না তারা কিন্তু অনেক গ্রামার মেনটেন করে কথা বলি, যদিও এটা দরকার হয় না। কিন্তু যারা নেটিভ ইংলিশ স্পিকার, অর্থাৎ যাদের জন্মগ্রহণ হয়েছে এমন একটি দেশে যেখানে সবাই ইংরেজিতে কথা বলে, তাদের মাদার ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, তারা কিন্তু খুব হরহামেশাই যে বাক্যের শেষে প্রিপোজিশন ব্যবহার করে থাকে কথার সময়, এবং সেটা কিন্তু একরকম সঠিকও হয়, অর্থাৎ কোনো সমস্যা হয় না গ্রামেটিক্যালি। কিন্তু আমরা যারা নন নেটিভ স্পিকার রয়েছি, যাদের মাতৃভাষা ইংরেজি না, তারা কিন্তু অনেক সময় একটা ভুল ধারণা থেকে যায় যে আসলেই শব্দের শেষে তো কখনো প্রিপোজিশন ব্যবহার করা যাবে না। আমরা ছোটোকাল থেকেই একটা স্ট্রাকচার শিখে এসেছি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ শব্দের শেষে অবজেক্ট থাকবে, কখনো প্রিপোজিশন তো থাকতে দেখিনি। এখন এটা হলো আমাদের প্রথম ভুল ধারণা। দ্বিতীয় ভুল ধারণা হলো ডোন্ট স্প্লিট ইনফিনিটিভস, অর্থাৎ কি টু প্লাস ভার্বকে কখনো আলাদা করা যাবে না। আমরা শব্দে দেখি যে আমরা সবসময় কিন্তু শব্দের সাথে ইনফিনিটিভ যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে আমরা একসাথে রাখি, যেমন টু প্লাস ভার্ব। অর্থাৎ আমরা মনে করি যে এই ভার্বগুলোকে আলাদা করা যাবে না, কিন্তু আসলে কিন্তু আমরা যদি ভেঙেও ফেলি টু প্লাস ভার্ব এগুলোকে, যদি আমরা ভেঙেও ফেলি তবুও কিন্তু সেটা ভুল হয় না। যেমন আমরা যদি উদাহরণ দেই যে শি ডিসাইডেড টু রিয়েলি ট্রাই হার্ড, অর্থাৎ সে সিদ্ধান্ত নিয়েছে যে সে সত্যিকারেই চেষ্টা করবে, কঠিনভাবে চেষ্টা করবে। তো এখানে এটা কিন্তু ভুল না। এখানে কিন্তু আমরা দেখছি যে টু প্লাস ভার্ব নেই, টু এর পরে একটা রিয়েলি একটা রয়েছে, ওয়ার্ড রয়েছে, তারপর ভার্ব হলো ট্রাই তো হলো চেষ্টা করা। তো এখানে কিন্তু আমরা দেখছি যে ইনফিনিটিভকে আলাদা করে লিখেছে, ভেঙে ফেলেছে। তো এটা কিন্তু সঠিক। আবার আমরা যদি লিখি শি ডিসাইডেড রিয়েলি টু ট্রাই হার্ড, তাহলে সে চেষ্টা করেছে কঠোরভাবে পরিশ্রম করার। দুটা সেন্টেন্সের যে অর্থটা রয়েছে সেটা কিন্তু একই, কিন্তু এটা কিন্তু একটা অকওয়ার্ড মনে হয় যে শি ডিসাইডেড রিয়েলি টু ট্রাই হার্ড। আবার অনেকেই বলে টু এর সাথে ভার্ব লাগিয়ে রাখো, এটা একটা ভুল ধারণা। কিন্তু টু রিয়েলি ট্রাই বলতে কিন্তু অসুবিধা নেই, অর্থাৎ টু এর মাঝখানে কোনো ওয়ার্ড ব্যবহার করতে কিন্তু কোনো অসুবিধা হয় না, বরং এটা আরও ন্যাচারাল মনে হয়। আমরা যদি বলি যে শি ডিসাইডেড টু রিয়েলি ট্রাই হার্ড, এটা কিন্তু একবারে মানানসই হয় না। তো তৃতীয়ত রয়েছে নেভার স্টার্ট এ সেন্টেন্স ইউজিং অ্যান্ড, বাট, অর, বিকজ। তো সেন্টেন্সের প্রথমে তো সবসময় নাউন হয়, তাই না? এটাই তো আমরা শিখে এসেছি যে সেন্টেন্সের প্রথমে নাউন হয়, তারপর নাউন, এরপর হলো ভার্ব, এরপর অবজেক্ট,
এরকম মনে হয়, কিন্তু সেন্টেন্সের প্রথমে কিন্তু আমরা অ্যান্ডও বসাতে পারি, আবার বাটও বসাতে পারি, আবার বিকজও বসাতে পারি। তো কিভাবে? এটা হলো যে এই শব্দগুলোকে দিয়ে বাক্য শুরু করা যাবে না, এটা অনেকেই মনে করে, কিন্তু বাস্তবে কিন্তু হ্যাঁ শুরু করা যাবে। গ্রামেটিক্যালি নিয়ম অনুযায়ী এটা শুরু করা যাবে। যদি একটা উদাহরণ দিই যে বাট আই ডিডন্ট নো দ্যাট, কিন্তু আমি এটা জানতাম না, এখানে কিন্তু বাট দ্বারা সেন্টেন্সটা শুরু হয়েছে, অর্থাৎ নাউনটা পরে বসেছে। নাউন সব সময় কিন্তু যে আগেই বসবে এটার কোনো নিয়ম নেই। এর পরবর্তীতে হলো যে আমরা দেখি যে বিকজ আই ওয়াজ লেট আই মিস দ্য বাস, যেহেতু আমি দেরি করেছিলাম আমি বাসটি মিস করেছি। তাহলে এখানে কি যে নাউন তো বসলো না আগে, তাই এটা কেন হয়নি? যে সব সময় যে নাউন আগে বসবে এটার তো কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তো একাডেমিক রাইটিংয়ে হয়তো এটা এড়ানো যায়, কিন্তু স্পোকিং বা ক্যাজুয়ালি যখন আমরা একজন আরেকজনের সাথে কথা বলবো দেশে কিংবা বিদেশে কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে, তখন আমরা কিন্তু খুব সহজে এটা বা স্বাভাবিকভাবে এটা ব্যবহার করতে হবে, এতে কোনো অকওয়ার্ডনেস নেই। এরপর যে চতুর্থ হলো যে ইউজ কমপ্লিট সেন্টেন্স অনলি, অর্থাৎ আমরা সবসময় ছোটোকাল থেকেই দেখতাম যে বলতো যে তোমরা যখন ইংরেজিতে কথা বলবে পুরো সেন্টেন্সটা কমপ্লিট করে এরপর কথা বলবে। মানে কি, তুমি একটা কথা বলছো, অর্ধেক কথা বলে তুমি রেখে দিলা, তাহলে সেন্টেন্সটা পূর্ণ হলো না, অর্থাৎ মনের ভাব পূর্ণ হলো না। এটা অনেকে বলে থাকে, কিন্তু এই কথাটা কি জানো, এটা আসলেই কিন্তু সত্য না। অর্থাৎ তুমি চাইলেই একটি সেন্টেন্সের অর্ধেক পূরণ করে তারপর তবুও তোমার মনের ভাবটি প্রকাশ করতে হবে। অনেকেই মনে করে যে সেন্টেন্স অসম্পূর্ণ হলে নাকি ভুল হবে। বিষয়টা কিন্তু তেমন না যে সেন্টেন্স অসম্পূর্ণ হলে এটা ভুল। তো বাস্তবে ছোট সেন্টেন্সগুলো ইনকমপ্লিট হলেও সেটা খুব কমন। অর্থাৎ যদি আমরা ইংরেজিতে মুভিগুলোতে দেখো যে তারা অনেক প্রশ্নের উত্তরই বলে যে সাউন্ডস গুড, নো আইডিয়া, রিয়েলি আই ডোন্ট নো, বা নট রিয়েলি আই ডোন্ট নো, বা এরকম শর্ট যে ওয়ার্ডগুলো সেন্টেন্সগুলো বলে, তার মাধ্যমে কিন্তু তারা মনের ভাবগুলো প্রকাশ করে। অর্থাৎ এখানে বড় কোনো সেন্টেন্স নেই যে কেউ যদি আপনার ফ্রেন্ড বললো যে লেটস গো টু এ পার্টি, তা আপনি অ্যান্সার দিলেন যে সাউন্ডস গুড, তাহলে এটা কি যে আপনি ফুললি অ্যান্সারটা না করে একটা শর্ট অ্যান্সারের মাধ্যমে মনের ভাবটি প্রকাশ করছেন, এবং যে আপনার যার সাথে কথা বলছেন সে এটা স্পষ্টভাবে বুঝতে পারছে। তো পঞ্চম হলো যে অ্যাভয়েড কন্ট্রাকশনস ইন ফর্মাল রাইটিং। মানে কি, ডোন্ট ক্যান্ট ব্যবহার করা যাবে না। তো অনেক সময় তো আমরা দেখি যে প্যারাগ্রাফে যখন লিখি বা ছোটোকালতে ক্লাস 10-এ আমরা যখন ডায়লগ লিখেছি তখন সবাই বলতো যে ডোন্ট বা ক্যান্ট ব্যবহার করা যাবে না। অর্থাৎ ফর্মাল যখন আমরা রাইটিং করি, অর্থাৎ ফর্মাল লেটার বা বিভিন্ন কনভারসেশন থাকে, ফর্মাল কনভারসেশন, তখন আমরা কিন্তু ডোন্ট বা ক্যান্ট ব্যবহার করা যাবে না। এটা একটা ভুল ধারণা। আমরা চাইলেই কিন্তু ডোন্ট বা ক্যান্ট ফর্মাল কনভারসেশনে ব্যবহার করতে পারি। যদি একটি উদাহরণ দেই যে উই আর লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, অর্থাৎ আমরা আপনার থেকে জানার জন্য, বা উই আর লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, আমরা তোমার থেকে শোনার জন্য অপেক্ষা করছি বা আগ্রহী রয়েছি। আবার আই এম রাইটিং টু অ্যাপ্লাই ফর দ্য পজিশন, তাহলে আই এম রাইটিং টু অ্যাপ্লাই ফর দ্য পজিশন, আমি সেই পজিশনে অ্যাপ্লাই করার জন্য লিখছি। তো এখানে ফর্মাল রাইটিংয়ের ধরনও কিন্তু বদলেছে। তো আগে যেভাবে আমরা ব্রিটিশ আমলে ফর্মালভাবে কথা বলতাম সেভাবেই কিন্তু এখন কথা বললে হবে না। তো আপনাকে যুগের সাথে সাথে ইংরেজি যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটাও কিন্তু ইভলভ হচ্ছে। সব সব ল্যাঙ্গুয়েজের কিন্তু একটা ইনভলভমেন্ট আছে, অর্থাৎ সময়ের সাথে সাথে সেটা ইভলভ হয়, অর্থাৎ চেঞ্জ হয়, বিবর্তন হয়। হিউম্যান টোন যে রয়েছে, আমরা কথা বলার যে টোন রয়েছে সেটা আনতে কিন্তু অনেক অফিসিয়াল রাইটিংয়েও কিন্তু কন্ট্রাকশন ব্যবহার করা হয়। অর্থাৎ হিউম্যান টোনের মধ্যে একটা নর্মাল ভাব আনতে গেলে আমরা কিন্তু যে কন্ট্রাকশনগুলো ব্যবহার করতে পারি। আর ভুল আর রীতি এই দুইটি সবসময় এক না।
তো আমরা ভুল একটা জিনিস আর রীতি হলো একটা জিনিস। রীতি হলো যে আমরা সচরাচর যেটা ব্যবহার করে থাকি, আর ভুল হলো যেটা একেবারেই ভুল, যেটা ব্যবহার করা যাবে না। তো ভুল আর রীতির মধ্যে কিন্তু পার্থক্যটা বুঝতে হবে। কিছু কিছু নিয়ম রয়েছে যেটা আমরা ভেঙে ফেললেও তুমি ফ্লুয়েন্ট এবং ন্যাচারালি ইংরেজিতে কথা বলতে পারবে বা ইংলিশ স্পিকার হতে পারবে। তো তোমরা কি এর মধ্যে কোনো নিয়ম ভেঙে ব্যবহার করেছো? যদি করে থাকো তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও।